আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব 48, লেখিকা সাদিয়া। গল্পের শুরুতে সবাইকে বিনীত নিবেদন, আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নতুন, তাই যারা যারা আমাদের চ্যানেলটিতে আসবেন তারা সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। আপনাদের সকলের সহযোগিতা কাম্য করছি। 9 এপ্রিল, সময় রাত 11টা। ইহাম বসে আছে আজহার পাটোয়ারির সামনে, চোখে মুখে কেমন চাপা হিংস্রতা, অসম ক্ষোভ, যেন হায়নার মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে একটু সুযোগের কারণে। এই বুঝি সকল হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওর উপর। এদিকে ক্যাপ্টেন এমন ভয়াল দৃশ্য দেখে যান যায় অবস্থা। ওই শান্তশিষ্ট অথচ হিংস্র তীক্ষ্ণ চাহনি দেখে কলিজা কামড়ে ধরেছে আজহার পাটোয়ারির। সোফার সাথে সিটিয়ে বসে আছে ভীত হয়ে, চোখে মুখে জীবনের আতঙ্ক। ইহাম টুলের উপর বসে খানিক নুয়ে একটা সিগারেট ধরালো, এক টান দিয়ে কেমন চিতাবাঘের নজরে তাকালো, যেন শিকার বসে আছে। মলিন হাসলো ইহাম কিছু ভেবে। এই আজ যেই মেয়েটার গায়ে হাত দিয়েছি সে আমার কি হয় জানিস? খুব শান্তভাবে প্রশ্ন করলো ইহাম। তবুও ফাঁকা ঘরে ওর কণ্ঠ গায়ের লোম জাগিয়ে তুলে আজহারের। ঢোক গেলে কি রে জানোয়ারের বাচ্চা, উত্তর দিচ্ছিস না কেন? হঠাৎ থমকে ওঠে ইহাম। চোখগুলিও রক্তলাল হয়ে বড় বড় করেছে। তোর নোংরা হাত যাকে ছুঁয়েছে বাই, যেই হাত দিয়ে ওকে আঘাত করেছিস তুই, ওই নারীটা আমার ব্যক্তিগত নারী, খুব কাছের। দেখ, তাকিয়ে দেখ, বুকের এই দিকটার একমাত্র মালকিন সে। ওই নারীটা শুধুমাত্র আমার বউ নয়, আমার বুকের অধিকারিণী, কিংবা এর চেয়েও বেশি। ও আমার কি আমি সেটাই বোঝাতে পারলাম না আজ পর্যন্ত। আর না আমি বুঝলাম ভালোবাসা কি। আমি শুধু জানি ওই বেয়াদব নারীটা একমাত্র আমার এবং খুব দামি, ধরে নে এই দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে। দুর্ভাগ্যবশত আমি সেটা বোঝাতেই পারি না। ইহামের প্রাণহীন হাসিটা আরেকটু বাড়ল, বেদনার সুরে বলল, আর আমার সেই দামি নারীটাকে তুই আঘাতে আঘাতে পিষ্ট করলি। হসপিটালের বিছানায় যন্ত্রণায় নিথর হয়ে পড়ে আছে সে। মুহূর্তে দুঃখ ভারাক্রান্ত মুখশ্রীটা কেমন হিংস্র পাষণ্ড দেখালো। আক্রোশে দাঁত খিঁচে এনে বলল আবার, তোর জীবনটা কি আরামে সুখে কাটবে ভেবেছিস? তোকে এই দুনিয়ায় নিঃশ্বাস নিতে দেব আমি ফাহাদ ইহাম চৌধুরী, এটা মনে হয় তোর? প্রশ্নটা ক্ষিপ্ত সুরে ছুঁড়ে সেকেন্ড দুই শকুনি নজর দেয়। ভয়ে তটস্থ হয়ে থাকে আজহার পাটোয়ারি। ইহামের চোখ মুখে রক্ত, ক্ষোভ, হিংস্র ভাব সব মিলিয়ে এই মুহূর্তে তাকে কেমন ভয়ঙ্কর অমানুষের মতো লাগছে। কলিজা টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসবো না, যার কারণে আমি ফাহাদ ইহাম চৌধুরীর ব্যক্তিগত সম্পদ। হসপিটালের বিছানায় তাকে আমি কবরে শোয়াবো, কসম। চোখের পলকে ইহাম কেমন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আজহারের উপর, হায়নার মতো ছিঁড়ে খেতে চাইল। ডান হাতের বগলের কাছে অনবরত ঘুষি দিতে লাগলো, মারতে মারতে এক পর্যায়ে হাত ভেঙে ঝুলে পড়তে দেখে ফোঁস করে দম নিল ইহাম। ফ্লোরে গড়াগড়ি খেয়ে আজহার পাটোয়ারির গগন বিদায়ক আর্তনাদ দেখে বাঁকা হার্টে
বাঁকা ঠোঁটে হাসলো ইহাম। বিশ্বাস কর, আমার বেয়াদব জানের নীরব ছটফটানি আর যন্ত্রণা দেখে আমার ভেতরটা যতটা উতলা হয়েছিল, যতটা কষ্ট পাচ্ছিলাম তোর আর্তনাদে, ঠিক ততটাই শান্তি পাচ্ছি। ইহাম হাঁটু ভাঁজ করে নুয়ে আজহার পাটোয়ারির চুল মুঠো করে ধরে সেটা উপরে তুলে ভেতরের অগ্নিগিরি ক্ষোভের চোটে এত শান্তিতে ফ্লোরে বাড়ি দেয় যে মাথা ফেটে গল গল করে রক্ত বের হতে থাকে। আজহারের চিৎকার বাড়ে আরও। নির্জন খালি জায়গায় সেই চিৎকার আরও বেশি কানে বাজে। ইহাম পাষণ্ডর মতো কোনো কিছুর তোয়াক্কা না করে উঠে দাঁড়ায়। পায়ের সাহায্যে তাকে উল্টো করে শুইয়ে পরপর দুটো গুলি করে হাঁটুর দিকে, এর পরেরটা পিঠে। রক্তে ফ্লোর ভেসে যায়। আজহার পাটোয়ারির গলা দিয়ে গ্যার গ্যার শব্দ আসে। এরপর ইহাম আবার লাথি দিয়ে সোজা করে তাকে। বুকের ঠিক হৃৎপিণ্ড বরাবর একটা বুলেট ছুঁড়ে যেন বেঁচে থাকার কোনো চান্স না থাকে। পরপর আরও দুটি গুলি বুকের বাঁ পাশে বসিয়ে দিতেই দেখা যায় জঘন্য এক অপরাধী আজহার পাটোয়ারির চোখ উল্টে গিয়েছে, দেহ নিথর হয়ে এসেছে। মলিন খসখসে এক হাসি টেনে ইহাম আবারও হাঁটু ভাঁজ করে ফিস ফিস করে বলে, তোকে হাজার কুচি করার স্বাদটা মেটাতে পারলাম না কেবল ফরেন্সিক রিপোর্টটার জন্য। তোকে মেরেও সেই তৃপ্তিটা পেলাম না আমি, জানোয়ারের বাচ্চা। ইচ্ছে ছিল তোর রক্ত মাংস নদীর জলে ভাসিয়ে দিতে। আফসোস, কষ্ট থেকে বাঁচলি। আগের সিগারেটটা ফেলে দিয়েছিল সেই কখন। আবারও সে একটা সিগারেট জ্বালালো। নিকোটিনের তপ্ত ধোঁয়া টেনে পা বাড়ায় সামনের দিকে। সেই বিষাক্ত ধোঁয়া ছাড়তে ছাড়তে একটু থমকায়। পিছনে এক পলক চেয়ে ভীষণ গম্ভীর স্বরে আওড়ায়, গম্ভীর স্বরে আওড়ায়, ইনকাউন্টার। 4 জুলাই। রাগে শরীর জ্বলে যাচ্ছে ইহামের। চাপা এক ক্ষোভে ভেতরে অগ্নিগিরি হচ্ছে। ক্যান্টনমেন্টের রাস্তা দিয়ে রেগে বের হয়ে আসছিল সে। পথিমধ্যেই সৌম্যকে দেখে থমকে দাঁড়ায়, শীতল চাহনি ছুঁড়ে। তাকে এভাবে তাকাতে দেখে ছেলেটা কি জানি লজ্জা নাকি অনুতাপে দৃষ্টি নত করে নিল। মাথাটা নুইয়ে করুণ অপরাধের চেয়ে ভেতরটা ছটফট করছে সৌম্যের। ইহাম খুব ভালো করে সৌম্যকে পরখ করল। এরপর অদ্ভুতভাবে শান্ত স্বরে বলল, আমি আমার প্রতিটা টিম মেম্বারকে নিজের আপন ভেবে এসেছি। মনে করেছি এটা আমার আর একটা পরিবার। টিমের সবাইকে অন্তরের গভীরে জায়গা দিয়েছিলাম, কিন্তু হায় আফসোস, আমি কাউকে বোঝাতেই পারি না কিছু। সবাই আমার উপরের রুক্ষ কঠিন ভাবটাই দেখে। আমার ভেতরের অনুভূতিগুলির কে সকলের সামনে মুক্ত করতে আমি সবসময়ই অক্ষম। ইহামের কণ্ঠে কেমন চাপা একটা কষ্ট লুকিয়ে আছে যেন। সৌম্য অনুতপ্ত চোখে তাকিয়ে দেখল মানুষটার ঠোঁটের কোণে কিঞ্চিত বেদনার হাসি। আমি বোধহয় এমনই একটা কঠিন পাষাণ লোক, সে ঠিকঠাক ভাবে নিজের মনের অভিব্যক্তটা প্রকাশ করতে পারে না। আমি কি ফিল করি সেটা কেউ বুঝেও না। তাদের কাজে প্রমাণ করে দিলেও তারা যেন আমার ওই চাপা স্বভাবের মুখের না বলা কথার দিকেই তাকিয়ে থাকে। মানুষ এতটা অবুঝ কেন সৌম্য? ছেলেটা ভীষণ অনুরাগে গুড়িয়ে গিয়েছে। একদম চাপা কষ্টে কিছু বলতেও পারছে না। কখনো আমার কোনো কাজেই কি সেটা ফিল করতে পারোনি সৌম্য? ঠিক কোন কারণে এমনটা করলে তা আমি সত্যি বুঝতে পারছি না। আমি আমার টিম মেম্বারের কাছেই
আপন হতে পারলাম না, যার কারণে আমার টিমের, আমার ভাবনার আপনজনই আমার পিঠ পিছে ছুরি মারল। এত অক্ষমতা, এত ব্যর্থতা নিয়ে আমার বোধহয় চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো। ইহাম দুপ দাপ পায়ে কয়েক কদম এগিয়ে যেতেই কম্পিত ভেজা কণ্ঠে ডাকলো, সৌম্য। ক্যাপ্টেন বলে পা থামিয়ে ইহাম একটু ঘাড় বাঁকালো। সৌম্যকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে উঠল, আমি সবসময় চেয়ে এসেছি আমার কারণে আমার কোনো টিম মেম্বার যেন আঘাত না পায়, ওরা যেন সবসময় ভালো আর খুশিতে থাকে। তুমি যেটা করেছো তাতে তুমি খুশি থাকলেই আমি খুশি, সৌম্য। অতঃপর খুব দ্রুততার সাথে সে জায়গা ত্যাগ করল। কেমন পাথরের মতো বসে আছে ইহাম, যেন কোনো কিছুর গভীরে ঢুকে গিয়েছে সে। নীরবে ইব্রাহিম এসে জায়গা নিয়ে দাঁড়ালো, ক্ষীণ স্বরে ডাকলো। তার ডাকে ইহাম ঘাড় তুলে তাকিয়ে একটু মলিন হাসি দিতে ছেলেটা কেমন হুড়মুড় করে তার পায়ের কাছে ফ্লোরটাই বসে গেল। খুব অনুনয়ের সাথে বলল, ক্যাপ্টেন আপনি প্লিজ মন খারাপ করবেন না। বোকা ছেলে পাথরকে জিজ্ঞেস করছে মন আছে কি না। প্লিজ ক্যাপ্টেন, ছোট ভাই হিসাবে আবদার করছি, একটু সময় দিন আমাদের, আমরা সবটাই ঠিক করে নিব, আপনি মন খারাপ করবেন না। উপর মহল থেকে আমাকে যদি বহিষ্কার করে তবে সেটা করতে দাও ইব্রাহিম, আর কেউ না জানুক। তুমি তো জানো মাথা নুইয়ে থাকার মতো মানুষ নই আমি। বউয়ের কারণে শখের চাকরি না হয় গেল। সৌম্য কিভাবে যে এমন একটা কাজ করতে পারলো? আমার টিম মেম্বারদেরকে আমি আপন করতে পারিনি। তুমি ওকে দোষারোপ করছো কেন? কারণ ও এমনটা আমার কারণেই করেছে। ও আমায় হিংসে করে। আপনার পিঠ পেছনে আঘাত করার মানুষটাও তো সে নয়। আপনার প্রতি তার সম্মান আর শ্রদ্ধাও তো কম নয় তার। শুধুমাত্র আমার উপর ক্ষোভ প্রকাশ করতে এমনটা করে ফেলেছে। আমাকে আপনি ওর থেকে বেশি স্নেহ করেন, সব কাজে মূল্যায়ন বেশি করেন, এটা ওর ব্যক্তিগত ধারণা। সেই ক্ষোভের বশেই হয়তো এমন কাজটা করে ফেলেছে। ইব্রাহিমের কথাগুলি মনোযোগ দিয়ে শোনে ইহাম। এরপর সেভাবে বসেছিল সেভাবেই ঠোঁট কামড়ে অমসৃণ হাসল। হায়রে মনুষ্য জাতি, আমার চাপা স্বভাব আর রাগ বুঝি আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। একটা সিগারেট টানতে টানতে ইহাম কাল কল দিল মায়রার ফোনে। মেয়েটাকে তখন রাগের মাথায় এত কথা বলে তার ভেতরটা খুব জ্বলছে। এই হুট করে রাগ চলে আসার বিষয়টা নিজেই ত্যক্ত সে। রাগটা মাথায় উঠে গেলে সামলে উঠতে পারছে না আজকাল। তখন কি বলে না বলে নিজেও হয়তো তা জানে না। এবার বোধ হয় খুব বেশি বাজেভাবে বলে ফেলেছে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, কেঁদে কেটে গাল ফুলিয়েছে নিশ্চয়। 1 ঘন্টায় মায়রা নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছে। মুখ চেপে বোবা চিৎকারগুলি থামানোর চেষ্টা করে কেবল নীরবে চোখের পানিগুলি ঝরিয়েছে। এবার নিজেকে খুব করে শাসিয়ে দৃঢ় করেছে। তবে সেই থেকে যে একটা তবদা হয়ে আছে একটুও পরিবর্তন করেনি তা, যেন অতি শোকে পাথর হয়ে গিয়েছে এমন। মায়রা রে, দরজা খোল। মায়ের ডাকে কোনো রকম পরিবর্তন হয়নি মায়রার মুখশ্রীর। সেই যে বিছানার ওপর পাথরের মতো জমেছিল এখনও তা। হাঁটুগুলি 2 হাতে জড়িয়ে ধরে প্রাণহীন জড়বস্তুর মতো পড়ে আছে, যেন চোখের পাতাও নড়ে না। সে জানে মা কেন তাকে ডাকছে, তবুও পুরো নির্বিকার। কি রে মা, দরজা খোল। মায়রা সারা শব্দ না পেয়ে ফাতেমা বেগম ইতস্তত করে জিজ্ঞেস করেন, বলেছিলাম তোর ফোন নাকি বন্ধ, জামাই কল দিচ্ছিল তোকে। তোমার ফোনটাও বন্ধ করে রেখে দাও, তবুও বিরক্ত করো না দয়া করে, গমগম স্বরে জবাব দিল মায়রা।
বলছিলাম একটু কথা বলে দেখ না, ঝগড়া করেছিস শুধু শুধু। মায়ের কথা সম্পূর্ণ হওয়ার আগে মায়েরা চেঁচিয়ে জবাব দেয়, বেশি বাড়াবাড়ি করলে এখনই আমি ঘর ছেড়ে বের হয়ে যাব, দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। মেয়ের এমন কথা শুনে ফাতেমা বেগম বাকহারা। ফোনের ওপাশে থাকা ইহামও শুনল সে কথা, গলা কেশে নিজ থেকে জানালো, ঠিক আছে আম্মু, ওকে আর বিরক্ত করবেন না, হয়তো একটু রেগে আছে, ঠিক হয়ে যাবে, আমি পরে কল দিব। কল কেটে দিয়ে হাঁসফাঁস করলো ইহাম। দেখেছো মেয়েটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে, সব কিছুতে তার তেড়ামি না করলে ভালো লাগে না, অথচ সে নিজের দিকটা একটু ভেবেও দেখছে না। তার ইগো যেন বিবেকের পথ আটকে দাঁড়িয়েছে। মেয়েটার সাথে কথা না বলেও এক দণ্ড শান্তি পাচ্ছে না। ফাপড় লাগছে বুকটা, মস্তিষ্কে একটা কথায় ঘুরপাক খাচ্ছে। রাগে না হয় একটু বকেই দিয়েছে সে, তাই বলে এত রেগে থাকবে? কাছের মানুষগুলি কি একটুও বকতে পারবে না? আজব। বারবার ঠোঁট গোল করে দম ছাড়ছে সে। রাত তখন 12টার উপরে। ঘুমানোর আগে রোজ ইহামের সাথে কথা বলা যে মায়েরার অভ্যাস হয়ে গিয়েছে, তাই বোধ হয় আজ একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি যেন নেই সাথে। কি মনে করে ফোনটা অন করলো, সাথে সাথে মেসেজ বক্সটায় অসংখ্য বার্তায় এসে ভিড় জমালো। মায়েরা সবগুলি মেসেজ মনোযোগ দিয়ে দেখলো। এই মায়েরা, ভুল হয়েছে, এত রাগ করতে হবে কেন? প্লিজ ফোনটা তোলো। মানছি বকেছি, তাই বলে এতটা রেগে যাবে নাকি? দেখো আমার এবার খুব রাগ লাগছে। কি শুরু করলে তুমি? একটু না হয় বকেছি, তাই বলে এমনটা করতে হবে? আর যাই হোক, কথা না বলার মানে কি? মেজাজ বিগড়ে যাচ্ছে আমার, তুমি আগে আমার সাথে কথা বলো, সত্যি বিরক্ত হচ্ছি আমি। শেষের কয়েকটা মেসেজ শুধু এই ধরনেরই। তা দেখে মলিন হাসলো মায়েরা। লোকটা বড্ড স্বার্থপর টাইপের, সবার আগে নিজেরটা বোঝে, নিজের সুবিধা অসুবিধা, ভালো লাগা খারাপ লাগা তার কাছে আগে প্রাধান্য, আর বাকি কে কি ভাবলো মনে করলো তাতে তার কিছুই যায় আসে না। তার ব্যবহার, তার কথায় আর কেউ মন খারাপ করলো না, কষ্ট পেল, তাতে সে হয়তো তোয়াক্কা করে না। করলে কি আর এমন নীরব হুমকি ছাড়ে? ফোনটা বন্ধ করবে এমন সময়ই তার ফোনে ইহামের কল আসে। তখন রাত 12টা বেজে 45 মিনিট। ফোন বেজে কেটে গেল, মায়েরা কল ধরে না, আবার আসে কল, কেটে যায়। অবশেষ নিজেকে শক্ত করে কল রিসিভ করে সে। এই মায়েরা, কোথায় ছিলে তুমি? মায়েরা, কথা বলো, শুনতে পারছো না কথা? ওই বেয়াদব মেয়ে, সাড়া দিচ্ছ না কেন? ম্লান হাসলো মায়েরা। ওপাশ থেকে লোকটার অস্থির ভাব টের পেল। আমাকে আপনি আদৌ মানুষ মনে করেন কি না তাই দেখছিলাম। মেয়েটার থমথমে রুক্ষ গলা শুনে ইহাম স্তব্ধিত হয়। কিছু সময় নীরব থেকে নরম সুরে বলে, তখন রাগে মাথায় কি বলেছি মনে নেই, কিছু মনে করো না। ফিক করে হাসির আওয়াজ শোনা গেল। মায়েরা কাটকাট গলায় জানায়, ধনুক থেকে একটা ফলা বের হয়ে গেলে সেটা কি আর ফেরানো যায় ক্যাপ্টেন সাহেব? মানুষের মুখের কথাও তেমনি, একবার বের হলে ফেরানোর উপায় বন্ধ। কপাল কুঁচকে আসে ইহামের। মেয়েটার হলো কি? আজ একটু অন্য সুরেই কথা বলছে যেন। বাকি সময় হলে তো রাগারাগি করে কিংবা তেড়ামি, আজ এমন শান্ত, অথচ এতটা রুক্ষ ভাব আছে। লিসেন মায়েরা, তুমি তো জানো আমি একটু রাগী, যখন রাগ ওঠে কি থেকে কি, এসব নিয়ে আমি কিছু শুনতে চাই না, আর না কোনো আগ্রহ আছে। কি বলতে চাও মায়েরা? আমি আর কিছুই বলতে চাই না আপনাকে, আমার সব বলা ফুরিয়েছে। মানে হলো এটাই, আমি এবার সত্যি আপনার থেকে গুটিয়ে নিলাম নিজেকে। মায়েরা, রেগে আছো মানলাম, তোমার মাথা ঠিক নেই, কি বলছো নিজেও বুঝতে পারছো না। কাল কথা বলবো, এখন তুমি ঘুমাও।
আমি সত্যি এতদিন বুঝতে পারিনি সব কিছু, তবে এখন ঠিকটা বুঝতে শিখেছি। মায়রার এমন শক্ত কথায় কপালে বিস্ময়ের সাথে চিন্তার উদয় হয়। ইহামের কণ্ঠে কোনো হেয়ালি নেই আর না রাগ, যেন প্রতি কথার মাঝে ফুটে উঠছে অদম্য আত্মবিশ্বাস। আমি একদিন আপনায় বলেছিলাম না, খুব সহজে যে জিনিস পাওয়া যায় তার দাম সস্তা হয়। আমি হয়তো আপনার কাছে তেমনই কিছু একটা, খুবই নগণ্য, খুবই সস্তার। বিস্মিত কণ্ঠে শুধায় ইহাম, এত কঠিন কথা বলছো কেন মেয়ে? এসব কি যা তা বলছো? কেন বলছো এসব? এসব তোমায় মানায় না। কঠিন কথা বলে যদি কষ্টগুলিকে ভুলে ভালো থাকা যায় তবে কঠিন কথাই ভালো ক্যাপ্টেন সাহেব। দেখো মায়েরা, আমার কথায় হয়তো তুমি অভিমান করে আছো। আচ্ছা, একটু রেগে বকেছি বলে তুমি রাগ করেছো, মানছি। যখন আমি নিজ থেকে সবটা ভুলে বিষয়টা মিটিয়ে নিতে চাইছি, তখন এসব আজে বাজে কথার মানে কি? হাজবেন্ড হিসাবে তোমাকে বকার অধিকার কি আমি রাখি না? কিছু ভুল জীবনে খুব কঠিন হলেও উপকারী। হয়তো আমাদের না হওয়ার সংসারে আপনার অন্ন ধ্বংস না করার একটা উপকার আমার এই সিদ্ধান্ত। এতক্ষণ ধৈর্য রাখলেও আর পারছে না ইহাম। মেজাজটা হুট করে চটে গিয়েছে। এতটা সময় মেয়েটার সাথে কথা না বলে কি দারুণ যন্ত্রণায় পুড়েছে শুধু সেই জানে। অথচ মাথা মোটা অবুঝ মেয়েটা আর তাকে বুঝলো কই? দাঁত কেটে বলল, বেশি বেরো না মায়েরা, এবার বাড়াবাড়ি করছো তুমি। মলিন হাসলো মায়েরা, আপনার বাড়াবাড়িটা বেশি না? আমার একটুটাই আপনার কাছে বেশি বেশি? ইউর ফাকিং ইমোশন। সেটাই। হাসিটা চড়া হলো মায়েরার, যার কাছে গোটা আমিটার কোনো মূল্য নেই সে আর আমার ইমোশনের কি মূল্যায়ন করবে? মায়েরা, তোমার এই ড্রামা বন্ধ করো আর মেজাজটা চটিও না। আপনার মেজাজ খারাপ মানেই তো আমাকে কথার আঘাতে পিষ্ট করা, যা নয় তা বলে অপমান করা, কষ্ট দেওয়া। এতটাই সস্তা হয়ে গিয়েছি যে আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। এই ভাবনাটুকুও আর আপনার মাঝে কাজ করে না নাকি? স্বার্থপর এই আপনিটা শুধুই নিজের দিকটা চিন্তা করেন, বাকি সবার অনুভূতি আপনার কাছে ফিকে লাগে। ইয়েস আই অ্যাম। আমি এমনই, আগে বলিনি? এতদিনেও বোঝনি? হ্যাঁ, আমার কাছে আমি ইম্পর্ট্যান্ট। আমার মন, আমার স্বভাব আমার কাছে অনেক দামি। এনি প্রবলেম? যা খুশি করো তুমি। মায়েরা শান্ত অথচ মজবুত কণ্ঠে বলল, এখানে আর কি করার আছে? যে সম্পর্কটা গলায় কাটা বেঁধার মতো সবসময় যন্ত্রণা দেয়, একে অপরকে সম্মান দিতে জানে না, আপন মানুষটার মন দুঃখ আঘাতের যার কোনো মূল্য নেই, সেই সম্পর্কটা বাড়াতে না দেওয়াই ভালো। ওপাশে থাকা মানুষটা বোধহয় ক্রোধে দপদপ করছে অগ্নিশিখার মতো। তার কথাগুলি বুঝি লোকটার শরীরে আগুন লাগিয়েছে, তাই বোধহয় গট করে কল কেটে গেল। মিথিলা আপুর কল করেছে বারবার। মনমরা হয়ে মায়েরা রিসিভ করলো। হ্যাঁ আপু বলো, কেমন আছিস? শরীর সব ভালো? অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছিস? না। কেন রে, পরীক্ষা শেষ হয়েছে কতদিন আগে, ধারণা আছে তোর? এভাবে না পড়লে চান্স পাবি? জীবনের পরীক্ষাটাতে যখন ফেল করে ফেললাম তখন আর কোন পরীক্ষার আশা করব বলো তো? মিথিলার সাথে সাথে জবাব দেয় না, একটু সময় নিয়ে আস্তে করে বলে, ইহাম ভাই আমায় কল দিয়েছিল। মায়েরা শুনে একটু আশ্চর্য হলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মানুষটার সাথে কথা হয় না আজ 6 দিন। প্রথম 4 দিন কল না দিলেও এরপর কল দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু সে ধরেনি। কষ্ট হয়, ভেতরটা সারাক্ষণ পুড়ে নিজের ব্যর্থতা আর ওই আনন্দ মাখা মুহূর্তগুলির কথা ভেবে। তবুও নিজেকে কঠোর বেড়াজালে আবদ্ধ করেছে। লোকটাকে ভালোবাসে, তাই বলে
নিজের সবটুকু ওই রাগী বদমেজাজি আর স্বার্থপর লোকটার পায়ের নিচে ফেলে ভালোবাসতে হবে? বারবার তাকে অপমান করে আঘাত দিয়ে কথা বলতে বলতে লোকটার কি স্বভাব হয়ে গিয়েছে না তা এতটাই সস্তা? ভালো হয়েছে, কথা বলো, আমায় বলার কি আছে? তুই নাকি ওনার সাথে কথা বলিস না, ঝামেলা করছিস? কপালে কিঞ্চিত ভাঁজ পড়েছে মায়রার। ওই দাম্ভিক লোকটা না নিজের ব্যাপার অন্যজনের সাথে আলোচনা করতে পছন্দ করে না। তবে কি রে, আছিস? বলো। কি বলবো? তুমি ওনার ফোন কি বলবো? তুই ওনার ফোন ধরিস না, কথা বলিস না কেন সেটা বল। যে মানুষটা আমায় সহ্য করতে পারে না, যার কাছে আমি বেশি তার সাথে আমি কথা বলতে যাব কেন বলো তো? মায়েরা, বেশি করছিস এবার। রাগে না হয় একটু কিছু বলেছেই তাই বলে তুই এমন করবি? রাগ ওনারই আছে, আর তার রাগ ঝাড়ার মানুষ কেবল আমি। ওনার যখন তখন রাগ উঠবে, উনি সেটা সামলাতে পারবে না বলে আমায় যা খুশি তা বলবে, অপমান করবে, কষ্ট দেবে, আর তুমি সেটা মেনে নিতে বলছো আপু? মিথিলা একটু ইতস্তত বোধ করে বলে, দেখ, মানুষ তো তার উপরই বেশি রাগ দেখায় যাকে সে ভালোবাসে, কাছের মানুষ ভাবে। এমন না যে উনি শুধু তোকে বকাবকি করেন কিংবা রাগ দেখান, যত্নও তো করেন তোর প্রতি। ভাইয়া কতটা কেয়ারিং তা পরিবারের সবাই জানে। তোর থেকে দূরে থেকেও তোর প্রতি সবসময় খেয়াল রাখে ভাইয়া। শুধুমাত্র তোর হাত ধরেছিল বলে ছেলেটার কি অবস্থায় না করেছিল উনি। ফেনীর ঘটনাটাও কি ভুলে গিয়েছিস তুই? তোকে কষ্ট দিয়েছে বলে, আঘাত করেছে বলে একেবারে ইনকাউন্টার করে দিল লোকটাকে। তুই তো বলেছিলিস। তাহলে এখন এমন করছিস কেন? উনি একটু রাগী, এই তো। একটা মানুষের খালি খারাপ দিক দেখলেই চলে না, ভালো দিকগুলিও পাশে রাখতে হয়। হ্যাঁ, উনি আমার কেয়ার করে, যত্ন নেয়, আবার রাগ উঠলে অপমান করে আঘাত দিয়ে কথা বলতেও ভুলে না। ওনার কথা একেবারে অন্তরে গিয়ে বিঁধে। তো তুমি বলতে চাইছো ওনার ভালো দিক ভেবে খারাপ 7 খুন মাপ? রাগ উঠলে উনি তো আর কারো সাথে এমন করে না, কেবল আমিই ওনার কাছে সস্তা। আমাকে উনি মানুষ হিসাবেও কি একটু সম্মান দেয়? আঘাত দিয়ে কথা বলার সময় উনি বুঝে উনি ঠিক আমায় কতটা কষ্ট দিচ্ছে? ওনার যখনই রাগ হবে আমাকে যা খুশি বলবে। যেই সম্পর্কের কোনো দাম নেই ওনার কাছে, আর না আছে ভালোবাসা, আপন মানুষটার অনুভূতিগুলি যার কাছে ফিকে, এমন টক্সিক সম্পর্ক টেনে ভবিষ্যতে আর কষ্টের বোঝা বাড়ানোর দরকার নেই। ভালোবাসা শুধু মুখে বললেই হয়, কাজে বোঝা যায় না। ওনার ভালোবাসা প্রকাশ পায় এমন কিছু করেছে উনি? তুই চাইছিসটা কি মায়েরা? ওনার সাথে খোলামেলা আলোচনা কর। যেই লোকটা রাগের মাথায় আমায় ছেড়ে দিতে বলে, না হওয়া সংসারের ভাতের খোটাও সহ্য করতে হয়, আর শুনতে হয় না পোষালে যেন চলে যায়। সেই সংসারটা বাস্তবে রূপ দিতে চায় না। উনি ভালো না বাসুক, আমার ভালোবাসার দাম আছে, সেটা আমি কারো অবহেলা, অপমান কিংবা তোপে কারো পায়ে বিকিয়ে দিতে পারবো না। মিথিলা চুপচাপ শুনল। মায়েরাও চোখ, মুখ আর কণ্ঠ কেমন তেজি আর দৃঢ়, একটা কঠোর ভাব স্পষ্ট এটে আছে। মিথিলা কিছু বলার পূর্বেই কানে এলো একটা হিমশীতল গাঢ় কণ্ঠ। মিথিলা, তোমার বোনকে বলে দিও আমার যতটুক ক্লিয়ার হওয়ার দরকার ছিল তা ডান। ওর চাওয়া আমি অপূর্ণ রাখবো না। ঠান্ডা মেজাজেই বলছি, ও যদি আমার নামের পাশ থেকে দূরে যেতেই চায় তবে আমি ওর ইচ্ছাকে সম্মান জানাই। ঈদের পর ঢাকা ফিরে আমি ফাহাদ ইহাম চৌধুরী ওর মুক্তির পথ করে দিব। অ্যান্ড দ্যাটস দ্য লাস্ট ডিসিশন। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের
চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তাই আবারও রিকোয়েস্ট করছি যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন বা ভিজিট করছেন তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।